নমস্কার বন্ধুরা, আমি রোশনি ইচ্ছেদানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সময়ের সাথে তাল মিলিয়ে তো সবই ঘটতে থাকছে, আমাদের আর থেমে থাকার উপায় নেই। আজকে এখানে একটি বিশেষ দিন, সোমবার জন্মাষ্টমী। সকাল সকালে আমরা স্নান করে রেডি হয়ে গেছি। মিকুর বাবাও আজকে ফার্স্ট হাফটা ছুটি নিয়েছে, তাই আজকে যাচ্ছি আমরা পাশের একটি মন্দিরে। কাল রাতেই কিন্তু এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকে আকাশটাকে দেখুন বেশ পরিষ্কার। তো এখানে এবার আস্তে আস্তে আবার ঠান্ডাটা পড়া শুরুও হচ্ছে। ওই যে সামনে যে মন্দিরটা, এটা আমাদের একটা বেশ সুবিধা বলতে পারেন। আমাদের বাড়ি থেকে মাত্র 2-3 মিনিট মতো লাগে এই মন্দিরটিতে আসতে। এই মাত্র 1.5 বছর হলো এই মন্দিরটি তৈরি হয়েছে। বেশ ভালো হয়েছে। আমাদের যে কোনো ভালো দিনে বা যখনই কোনো পুজোর আচ্ছা হয়, তা একবার করে সকালবেলা এসে প্রণামটা করে যায়। যদিও এটা আমাদের বাঙালি মন্দির নয়, তাতে কি হয়েছে, ঠাকুর তো ঠাকুরই হয়, তাই না? তো সকালের দিকে এসেছি বলে সেরকম ভিড়ও নেই, বেশ পার্কিংটাও পেয়ে গেলাম। এটা একটা উত্তর ভারতীয় ধাঁচের মন্দির, তাই শিবরাত্রি বা নবরাত্রি এই সময়গুলোতে কিন্তু এখানে আবার পার্কিং পাওয়া যায় না। আগের বার এসেছিলাম শিবরাত্রিতে, বাবরে কত ভিড়, সেই কত দূরে গিয়ে আমাদের পার্কিং করতে হয়েছিল। এই যে মন্দিরের ভেতর চলে এসেছি, দেখুন কি সুন্দর না? নতুন হয়েছে তো, তার জন্য সব কিছু এখনও যেন চকচক করছে। আমরা কানাডাতে যে এরিয়াতে থাকি, মানে জিটিএ এরিয়া, এর কাছাকাছি কিন্তু অনেকগুলো বাঙালি মন্দির আছে, আর সব মন্দিরেতেই আজকে জন্মাষ্টমী হচ্ছে। তবে সেই মন্দিরগুলো আমার বাড়ি থেকে অপেক্ষাকৃত একটু দূরে, আর এটা যেহেতু একদম বাড়ির পাশে, তার জন্য আমরা এখানেই আসি। এই মন্দিরটা কোনো একটা নির্দিষ্ট ঠাকুরের জন্য কিন্তু নয়, সব ঠাকুরই একসাথে থাকে। তবে যার জন্য এসেছি আজকে, সেই ঠাকুরটিকে আজকে ভালো করে একটু দেখিয়ে দিই, তারপরে অন্য ঠাকুরগুলোকে দেখাচ্ছি। পুরো জন্মদিনের মতো করে সাজিয়েছে। এই যে দান একটু জুম করে দেখাই। ওই যে সামনে যে লাইটগুলো রয়েছে, ওগুলো রাতের বেলাতে জ্বালিয়ে দেবে। আসলে অনুষ্ঠান তো রাতেতে আমরা আসবো না, তার জন্য এখন এসেছি। আর তার ঠিক পাশে দোলনাতে দুলছে ছোট্ট একটি গোপাল। মিকু বাবা এটাকে বেবি গড বলে, ওই যে বাচ্চাদের মতো দোলাতে হয়, সেই জন্য। দেবাঙ্কন তো এগুলো ছোটো থেকেই দেখছে, ও এখন মোটামুটি সবই জানে, দেবতাদের নাম, তাদের বাহন। ও আবার এখন ওর ভাইকে শেখায়। আর তখন বলছিলাম না, এখানে সব ধরনের ঠাকুরেরই মূর্তি আছে। এই যে এমনি সাধারণ দিনগুলিতে সব পুজোই কিন্তু একসাথে হয়, আর যেদিন কোনো ঠাকুরের বিশেষ পুজো থাকে, সেদিন সেই ঠাকুরটিকে আলাদা করে সাজিয়ে সামনে পুজো করা হয়। আমাদের বাঙালি মন্দিরগুলোতে যেভাবে পুজো করা হয়, ফুল, বেলপাতা, পুষ্পাঞ্জলি, এইসব কিন্তু আবার এখানে হয় না। আলাদা করে একটা আরতি হয়, ব্যাস। মূর্তিগুলো দেখুন কি সুন্দর, দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আমাদের নিয়ম করেও তো কোনো মন্দিরে আসা হয় না, তবে ছেলেদের জন্মদিনে বা কোনো ভালো কাজের আগে একবার ঠাকুরের সামনে এসে বসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর মন যদি অশান্ত থাকে, এখানে আসলেই যেন মনটা কেমন যেন একটা শান্ত হয়ে যায়। এই মন্দিরগুলোতে আবার দেখেছি পুরোহিত হিসেবে কিন্তু কেউ থাকেন না, কয়েকজন থাকেন যারা প্রসাদ, চরণামৃত বা এই জায়গাটা দেখাশোনা করার জন্য ওনারাই থাকেন। আর না হলে ওই সন্ধ্যের সময় একবার আরতি হয়, তখন আবার অনেক মানুষজন আসেন। আজকেও রাতের দিকে আছে একটা বেশ বড় অনুষ্ঠান, তারপর আরতি হওয়ার পর এখানে আবার ভোগও খাওয়ানো হয়। এই মন্দিরে কিন্তু শুধুমাত্র পুজো আর্চা হয় তাও কিন্তু নয়, এখানে গীতা পাঠ শেখানো থেকে শুরু করে তবলা, নাচ, গান, এমনকি ভারতের বিভিন্ন ধরনের ভাষা, মানে সংস্কৃত, তামিল, তেলেগু, হিন্দি, এইগুলোও কিন্তু এখানে শেখানো হয়। আমার মিকুকেও কিন্তু এখানে নাচে ভর্তি করে দিয়েছিলাম, বলিউড ড্যান্স। 4-5 মাস মতো শিখেছিল, তারপর ওর আর ভালো লাগলো না, তাই আর ওটা কন্টিনিউ করা হলো না। আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম, আর এই প্রসাদ হিসাবে এই প্যাকেটটাও দিল। এখন আমরা যাচ্ছি একটা বাংলাদেশি মার্কেটে। এই জন্মাষ্টমী বলতে তো তালের কথা মনে পড়ে, তো কালকে একটা বাংলাদেশি মার্কেটে ফোন করেছিলাম তাল এসেছে কিনা জানতে, তো ওনারা বললেন এসেছে, তো সেটাই আজকে কিনতে এসেছি এখানে। কপালে না থাকলে তো কিছু করার নেই। কালকে 3টের সময় ফোন করেছিলাম, তো মিকুর বাবা বললো কালকে গিয়ে নিয়ে আসি। তো আমিই বললাম যে আগামীকাল তো আমরা যাচ্ছি জন্মাষ্টমীতে, তখনই ওখান থেকে আমরা নিয়ে আসবো। তো সেই ভেবে কালকে আর আসেনি। ওনারা আজকে এসে বলছেন যে কালকেই নাকি বিক্রি হয়ে গেছে সব কিছু। যাই হোক, কিছু আর করার নেই। দেখি একটু মাছ লাগবে, সেই মাছটাই তাহলে আজ কিনে নিয়ে যাই। এখানে কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়, মানে এই গোটা মাছগুলো বেশ ভালো খেতে। আর পদ্মা, মায়ানমার সব জায়গায় এখানে মাছটাও পাওয়া যায়। এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বাংলাদেশ থেকে নাকি কোনো মাছই বাইরে রপ্তানি হচ্ছে না, তো এখানকার দাদা বললেন যে সবই ঠিকঠাক আছে, আর দামও কিন্তু বেশ রিজনেবল। এই যে দেখুন, দুটো মাছের দাম হচ্ছে $30, মানে 1900 টাকা মতো। তবে আমি আজ আর গোটা মাছ নেব না, এই ব্লকের মাছই নেব, কারণ আমার 2 ছেলে তো ইলিশ মাছটা একদমই পছন্দ করে না।
এই সামনে যে ফ্রিজটা দেখছেন, এখানে আমাদের দেশে সব মাছই এরকম ব্লকের আকারে পাওয়া যায়। আমি এখানে একটা গোটা রুই মাছ কাটতে দিয়ে দিয়েছি। এই ব্লকের মধ্যে একটা মাছের ডিম নেব, আর একটা পমফ্রেট মাছ, আর ইলিশ মাছের ব্লক। এই আরও হয়তো কিছু জিনিস নিতাম, কিন্তু আসল জিনিসটাই তো পেলাম না, তার জন্য সেরকম কিছু দেখতেও ইচ্ছা করলো না। চলুন, মিকুর বাবার আবার 1:30 থেকে একটা মিটিং আছে, তার আগে বাড়ি ফিরতে হবে। এখন এই সন্ধ্যে 6:30 মতো বাজে। বাংলাদেশি মার্কেট থেকে আরেকটা জিনিস নিয়ে এসেছি। এই যে একটু বেশি পাকা কলা। কি করব বলুন, মিকুর বাবা তাল না পেয়ে বেশ মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য বললাম এই কলাটা নিয়ে যাই। তালের বড়া তো আর পারবো না, কলার বড়াই না হয় তোমার কাজ করে খাওয়াবো। এই জন্মাষ্টমীর সময়তে তালের তো খুব চাহিদা থাকে, সেই জন্য দোকানেতে আসা মাত্র এগুলো বিক্রি হয়ে যায়। প্রত্যেক বছরই জন্মাষ্টমীর বেশ কয়েকদিন আগেতে গিয়ে আমরা তালটা নিয়ে আসি। এবছর আজ যাবো কাল যাবো করে আর সময় হলো না, আজ দেখুন। যাই হোক, এখানে আমি একটুখানি ময়দা, সুজি আর একটু চালের গুঁড়ি দিয়েছি। আপাতত আমি 2টো কলা দিচ্ছি, পরে যদি লাগে তখন আবার একটা দেব। বাড়িতে আমার এমনি নর্মাল কলা ছিল, কিন্তু এটা তো একটু বেশি পাকা না হলে ভালো লাগে না, তাই নিয়ে আসলাম। তুই কি বাইরে দিবা চিনি? হ্যাঁ, চিনি কোলা। তুই কেন চিনি কোলা বাইরে দিবি? এই যে চলে এসেছে আমার সাহায্যকারী। এত প্রশ্ন করবে যে ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার অর্ধেক কাজ হয়ে যায়। আবার স্কুল থেকে বলেছে যে মাকে হেল্প করবে, তাই যাই করি না কেন ওর জন্য আমাকে কিছু কাজ রাখতেই হয়। এই যে, না হলে ওরও মনটা খারাপ হয়ে যায়, আর ওর সাথে থাকলে আমারও বেশ ভালোই লাগে। হ্যাঁ, দে, দাঁড়া দাঁড়া, ওয়েট করো, এবার ওয়েট করো। দিয়ে দে, দিয়ে দাও, ভেতরে গুঁড়োটাকে দিয়ে দাও, দাও, দিয়ে দাও। খুব ভালো হয়েছে। আজকে যখন বাজার করে ফিরছিলাম তখন দেখলাম কতগুলো স্টুডেন্ট আবার রাস্তাতে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দেশের মতো এখানেও সরকারের কোনো কাজ যদি মানুষের পছন্দ না হয়, তারা কিন্তু এইভাবে প্রতিবাদ জানাতে পারে। আসলে কানাডা তো ইমিগ্রেন্টের দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভিসাতে মানুষজন এখানে আসেন। এই ভিসা সংক্রান্ত কিছু পরিবর্তন এখন আনা হয়েছে। আর বাইরে থেকে যে সমস্ত মানুষজন এখানে আসে তার মধ্যে বেশিরভাগ সংখ্যাই হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্টরা এখানে এসে 2 বছর পড়াশোনা করার পর তাদের ওয়ার্ক ভিসা দেওয়া হতো, আর যেটার পর তারা এখানে স্থায়ীভাবে বসবাস করারও সুযোগ পেত। এখন সেই ওয়ার্ক ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এছাড়াও যারা ট্যুরিস্ট হিসেবে ভিজিটর ভিসা নিয়ে ঘুরতে আসবেন, তারাও কিন্তু এখানে এসে যদি কাজ করার সুযোগ পান, তারাও এখানে থাকতে পারেন। কিন্তু এখন সেই ভিসাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে বাইরের দেশ থেকে এখন কানাডাতে ঢোকাটা কিন্তু একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। এই যে এদিকে আমার কিছু বড়া হয়ে ভাজা হয়ে গেছে, 2 ছেলেকে দিয়ে আসলাম। এবার আস্তে আস্তে বাকিগুলো ভাজি, এরপর আবার রাতের জোগাড় আছে। আমিও 2টো খেয়ে দেখলাম, খারাপ লাগলো না। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো হলো, কিন্তু তালের লুচিটা করে খাওয়াতে পারলাম না। তবে জানেন তো, ওই বাংলাদেশি দাদাটা বলেছেন সামনের সপ্তাহেতে একবার খবর নিয়ে দেখতে, যদি আবার তাল আসে তখন একবার নিয়ে আসবো, তখন পরে একবার করে দেব। এই দূরে থাকার এটা একটা অসুবিধা, যে জিনিসগুলো আমাদের জায়গাতে সহজে পাওয়া যায় সেগুলো এখানে একটু পেতে অসুবিধাই হয়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরে একটি ভিডিওতে।